দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। সংসদে ৬,০৩,৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন, জীবিকাকে প্রাধান্য দেওয়ার দাবি। করোনা মোকাবেলায় বাজেটে ১০,০০০ কোটি টাকার থোক বরাদ্দ, বেশি গুরুত্ব পাবে টিকাদান। দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু, শনিবার থেকে সাতক্ষীরায় ৭ দিনের বিশেষ লকডাউন। করোনা মহামারীর বাস্তবতায় মানুষের জীবন জীবিকা বাঁচিয়ে অর্থনীতি জাগানোর চ্যালেঞ্জ নিয়ে নতুন অর্থ বছরের জন্য জাতীয় সংসদে উপস্থাপন করা হলো ৬,০৩,৬৮১ কোটি টাকার বাজেট। বিকেলে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংসদে ২০২১-২২ অর্থ বছরের এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত ব্যয় বিদায়ী অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে শতকরা ১২ ভাগ বেশি। টাকার ওই অঙ্কে বাংলাদেশের মোট জিডিপির ১৭.৫ ভাগের সমান। করোনাকালে জরুরি প্রয়োজন মেটাতে বাজেটে এবারও ১০,০০০ কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। দেশের শতকরা ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের। এই বাজেট প্রস্তাবে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.২ ভাগ, আর গড় মূল্যস্ফীতি ৫.৩ ভাগে রাখার লক্ষ্য ঠিক করা হয়েছে। ২০২১-২২ অর্থ বছরে আমাদের বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে ৬,০৩,৬৮১ কোটি টাকা, যা আমাদের জিডিপির ১৭.৫%। পরিচালনা সহ অন্যান্য খাতে মোট ৩,৭৮,৩৫৭ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২,২৫,৩২৪ কোটি টাকা ৩২৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি মাননীয় স্পিকার। নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ, এ বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাইজিদ আহমেদ। বাইজিদ, প্রস্তাবিত বাজেট নিয়ে তো অনেকের সাথে কথা হয়েছে, আপনার কি বলছেন তারা? যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক টিএসসিতে আছে, এখানে যদিও বিশ্ববিদ্যালয় বন্ধ, তারপরেও কিন্তু প্রচুর শিক্ষার্থী প্রতিদিন এখানে আসে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি যে বাজেটটা তারা চায় যে আসলে একটা গণমুখী বাজেট হোক, বাস্তবায়নযোগ্য বাজেট হোক, যেহেতু এটা আওয়ামী লীগ সরকারের ২১তম বাজেট। আমি একটু সংক্ষেপে বলি যে তরুণ প্রজন্ম তারা যেমন অনেকেই সিগারেট খায়, সিগারেটের উপর দাম বাড়ানো হয়েছে, কিন্তু দেশীয় বিড়িটা সেটার উপর কিন্তু শুল্ক প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। যেমন ওষুধ, তারপরে মেডিসিন, যন্ত্রপাতি, তারপরে কিট, এই সমস্ত জিনিস আমদানির ক্ষেত্রে কিন্তু শুল্ক প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী। এই যে দেশীয় ফ্রিজ, তারপরে দেশীয় ফল, মুড়ি, এই খাবার, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু দাম কমানোর প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। আর আমরা যদি বলি যে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ, এই ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় এবং কলেজ যে আয়টা করবে সেই আয়ের উপর কিন্তু শতকরা ১৫ ভাগ করের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আমরা একটু শিক্ষার্থীদের কাছে জানতে চাই যে প্রস্তাবিত বাজেটটা কেমন হলো। আমি সরকারের যেই বাজেট, এই বাজেট হলো অনেক বিশাল বাজেট, স্বাধীনতার পর সবচেয়ে বড় বাজেট এটা। আমরা চাইবো এই বাজেটটা যেন বাস্তবায়ন হয়। আর শিক্ষা খাতে যেই 15% ট্যাক্স ধরা হয়েছে, এই আমরা সাধারণ ছাত্রছাত্রী হিসাবে আমরা চাইবো সরকার যেন এই শিক্ষা খাতের এই যে করটা তিনি মৌকুব করে দেয়। আর যে চিকিৎসা খাতে, বিভিন্ন খাতে যেই বাজেট প্রণয়ন করা হচ্ছে, এটা যেন বাস্তবায়নে, তাহলে একটা গণমুখী বাজেট হবে। আপনার কাছে জানতে চাইবো যে বাজেট দেখি আমরা বাস্তবায়নে অনেক সমস্যা হয়, ঠিক আছে, এবারের বাজেটটা ঘাটতি বাজেট, তো কেমন দেখলেন প্রস্তাবিত বাজেট? এবারের বাজেট আমার মনে হয় শেখ হাসিনা আমাদের নেত্রী, সে ইনশাল্লাহ সফল হবেন। আচ্ছা, আমরা আরও কিছু শিক্ষার্থী আছে তাদের সঙ্গে জানতে চাই যে এবার যে বাজেটটা ঘোষণা হলো সেটি বাস্তবায়ন জন্য, যেহেতু করোনার মধ্যে এটা দ্বিতীয় বাজেট, তো সেই ক্ষেত্রে এটি কতটা বাস্তবায়ন হবে, সরকারের কাছে কি চ্যালেঞ্জ বলে মনে করেন? আসলে একটি চ্যালেঞ্জের এখন, কারণ করোনার মধ্যে আসলে যত স্বাভাবিক পরিস্থিতি আছে সব স্বাভাবিক পরিস্থিতি একটু বিঘ্ন করছে।
বিশ্বাস করি যে শেখ হাসিনা সরকার এই এই খারাপ সময়কে, করোনার মহামারীর সময়কে কাটিয়ে নিঃশর্তে এই বাজেট বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। 10,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে করোনা মোকাবেলায়। আপনি কি মনে করেন এই টাকাটা যথেষ্ট এবং করোনা মোকাবেলা করতে সম্ভব হবে? আমার মনে হয় যে সরকার বিবেক বিবেচনা করে যেটা করছে ভালোই করছে, তবে আরও একটু আমরা আশাবাদী যে সাধারণ পাবলিক, যে এই বাংলাদেশে যে অবৈধ কালো টাকা এবং কালো টাকা যেন সাদা না করতে পারে, এবং সরকারের এই দিক থেকেও একটু সচেতন হয়ে এগুলোর ব্যবস্থা নেওয়া উচিত আমার মতে, এবং এইভাবে আগানো উচিত। আপনাকে ধন্যবাদ। ইফতেখার, আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে তরুণ প্রজন্ম, শিক্ষার্থী, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে। তারা বলছিল যে বাজেটটা যত বড়ই হোক না কেন সেটি যেন বাস্তবায়নযোগ্য হয় এবং কালো টাকার প্রভাব যাতে বাজেট না থাকে এবং করোনা সত্যিকার অর্থে মোকাবেলা করা যায়। মোটামুটি এই ছিল টিএসসি থেকে বাজেটের প্রতিক্রিয়া সবশেষ খবর। ইফতেখার। বাজিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাচ্ছে সহকর্মী মাহমুদ শাওনের কাছ থেকে। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন তিনি। শাওন, এবার প্রস্তাবিত বাজেটে কোন খাতে কি রকম বরাদ্দ রাখা হয়েছে সার্বিক বিষয়ে আমাদের জানান। ইফতেখার, জানেন যে আজকে কোভিডকালীন এই পরিস্থিতিতে এটি সরকারের দ্বিতীয় বাজেট, কোভিডকালীন পরিস্থিতিতে দ্বিতীয় বাজেট এবং টানা সরকারের 13তম বাজেট এবং বাংলাদেশ স্বাধীনতার 50 বছরের 50তম বাজেট এটি। স্বাভাবিকভাবেই করোনার পরিস্থিতিতে এবারের বাজেটটি মূলত প্রাধান্য দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতকেই, কারণ করোনা মোকাবিলা এবং জীবিকার যে ব্যবস্থা করা এবং দেশের অর্থনীতির পুনরুদ্ধার করাটাকে মূলত প্রাধান্য দেওয়া হয়েছে এবারের বাজেটে। এছাড়া জানেন যে সরকারের অনেকগুলো মেগা প্রকল্প চলছে, পদ্মা সেতু প্রকল্প, মেট্রো রেল প্রকল্প মতো অনেক বড় বড় প্রকল্প চলছে। সেসব প্রকল্পের বরাদ্দ কিন্তু অনেক বেশি রাখা হয়েছে, 2,25,000 কোটি টাকার উপর। অর্থাৎ এই যে সব কিছু মিলে যে অবস্থা, সেটা তাতে যে প্রাধান্য পাচ্ছে মূলত অর্থনীতিকে পুনরুদ্ধার করা, মানুষের কর্মসংস্থানের পথ তৈরি করা, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং কৃষি ব্যবস্থাপনাকে আরও সুন্দর করা, যাতে খাদ্য ঘাটতি না হয়। মূলত এগুলোকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়া জানেন যে গ্রামীণ অর্থনীতি এবং সামাজিক সুরক্ষা খাত যেটি, সেটিকেও কিন্তু চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দর্শককে জানাতে চাই আপনার মাধ্যমে, সেটি হচ্ছে যে এবারের এই যে এই বাজেটে কিন্তু বিশাল পরিমাণ একটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, যে ঘাটতিটা অতীতের যে কোনো সময় চাইতে বেশি। তবে আমরা এখানে অনেক আওয়ামী লীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলেছি, তারা বলছেন এটি গণমুখী বাজেট। আর বিরোধী দলের যে নেতারা রয়েছে বা বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা এখানে, সংসদ সদস্যরা এখানে ছিলেন, তাদের সাথে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি, মানে তারা যেটা আমাদেরকে প্রতিক্রিয়া জানিয়েছেন যে বাজেটে অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য তেমন কোনো দিক নির্দেশনা নেই এবং এটি একটি অবাস্তবমুখী বাজেট। এটি বলছেন অবশ্য, যেটি বললাম, যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বা সংসদ সদস্যরা। তো ইফতেখার, আমার কাছে এখন পর্যন্ত এখানকার এটাই সবশেষ তথ্য। আশা করি আপনার মাধ্যমে এটা আমরা দর্শকদেরকে জানাতে পেরেছি। শাওন, ধন্যবাদ আপনাকে। আগামী 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে 5,500 কোটি টাকার বেশি। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 71,951 কোটি টাকা। এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় 9,154 কোটি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় 36,486 কোটি এবং প্রাথমিক ও গণশিক্ষা পাচ্ছে 26,311 কোটি টাকা। যদিও শিক্ষা গবেষক রাশেদা কে চৌধুরী বলছেন এই বরাদ্দ প্রয়োজনের তুলনায় অনেক কম। শিক্ষায় আমরা বরাদ্দ আরও বেশি প্রত্যাশা করেছিলাম। ন্যূনতম 15% হওয়া উচিত ছিল শিক্ষায় বরাদ্দ, কারণ শিক্ষা ক্ষেত্রে যে ক্ষতি হচ্ছে করোনার কারণে, সেই ক্ষতি পুষিয়ে নিতে আমাদের দীর্ঘদিন লাগবে। শিক্ষকদের জন্য, শিক্ষার জন্য, শিক্ষার্থীদের জন্য, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা আশা করেছিলাম এবারের বাজেটে একটি প্রণোদনা প্যাকেজ থাকবে। সব সেক্টরে এসছে, শিক্ষায় আমরা দেখিনি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 30 জন মারা গেছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 1,687 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 16,972টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 1,687 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা 9.94%। দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে 8,05,980 জনের। নতুন 30 জন সহ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12,724। এ পর্যন্ত
পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,46,035 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,970 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছে 9 জন। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় চলছে সর্বাত্মক লকডাউন। এছাড়া শনিবার থেকে সাতক্ষীরায় ঘোষণা করা হয়েছে 7 দিনের বিশেষ লকডাউন। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের প্রথম দিন নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সড়ক ও বাজারে মানুষের আনাগোনা কম। সীমিত পরিসরে চলছে যানবাহন। বিধি নিষেধ কার্যকরে তৎপর পুলিশ। কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। আমরা কিভাবে চলবো এরকম সরকারের কাছে আমরা আবেদন জানাই যে আমরা সরকার যেন আমাদের দিকে একটু নজর দেয়। সংক্রমণ রোধে সাতক্ষীরায় আগামী শনিবার থেকে 7 দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুরে 7 দিনের কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে শুক্রবার। এছাড়া বিজিবির নজরদারিতে যশোরের শার্শার 101 কিলোমিটার সীমান্ত এলাকা। করোনা সংক্রমণ বাড়ায় চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সীমান্তবর্তী 7টি গ্রাম লকডাউন করা হয়েছে। ইতিমধ্যে আমাদের কার্পাসডাঙ্গা ইউনিয়নে 4 জন মারা গেছে, একজনের বয়স 28-এর নিচে। তা আমরা এই বিষয়ে খুবই উদ্বিগ্ন। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে করোনা আক্রান্ত 9 জন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 5 জন, রাজশাহীর 2, নওগাঁর 1 ও 1 জন পাবনার বাসিন্দা। দিনাজপুর সদরের পৌর এলাকা ও সীমান্ত এলাকা হিলিতে করোনা রোগী বেড়েছে। গত 24 ঘন্টায় শুধু দিনাজপুর সদরে শনাক্ত 22 জন। এদিকে মৌলভীবাজারে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা 17 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করতে সবার সহযোগিতা চেয়েছেন নতুন মেয়র এম রেজাউল করিম চৌধুরী। বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর 100 দিনের ক্রাশ প্রোগ্রাম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান। মেয়র বলেন, গৃহস্থালিতে ব্যবহৃত বর্জ্য ও পলিথিন চট্টগ্রাম শহর ও কর্ণফুলী নদীর জন্য বড় হুমকি। এসব রোধে সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, চট্টগ্রাম নগরীতে মশক নিধনে ব্যর্থতার জন্য জনসাধারণের অসচেতনতা এবং জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান প্রকল্পের কারণে সৃষ্ট সাময়িক অসুবিধাকে দায়ী করেন এম রেজাউল করিম চৌধুরী। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। দৃষ্টান্তমূলক সাজা না হওয়ায় নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনার ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতন এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলার শুনানিতে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ মন্তব্য করে। আদালত বলেছে, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ীদের বিরুদ্ধে সাজা দেওয়ার হার কম। নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় বেগমগঞ্জ থানার এসআই ও এএসআই এর দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে হাইকোর্ট। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেতে অবরোধ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। সকালে এই কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকারীরা বলেন, করোনার অজুহাতে স্কুল কলেজ বন্ধ রাখা অযৌক্তিক। জানান, আর্থিক সংকট ও নেটওয়ার্কের সমস্যার কারণে প্রায় অধিকাংশ শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারেননি। স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি তাদের। নাটোরের বড়াই গ্রামে অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল রাতে বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর জোলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত 8 মাসের অন্তঃসত্ত্বা শাহানুর বেগম একই গ্রামের রাশেদ হোসেনের স্ত্রী। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহানুরের শাশুড়ি ও দেবরকে আটক করেছে পুলিশ। এদিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় আশিকুর রহমান জুয়েল নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাদারীপুরের শিবচরের ভদ্রাসনে রাতের আধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভদ্রাসন ইউনিয়নের ভদ্রাসন সার্বজনীন হরিসভা মন্দিরে
পূজা দিতে যায় পূজারী নারীরা। এই সময় ভাঙা প্রতিমা দেখতে পায়। দুর্বৃত্তরা তালাবদ্ধ মন্দিরটির গৌরনীতের হাত, শ্রীকৃষ্ণের প্রতিমার বিভিন্ন অংশ ভেঙেছে। খবর পেয়ে শিবচর থানার ওসি মোহাম্মদ মিরাজ হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা, জনপ্রতিনিধি, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে 7 বছর আগেও মন্দিরটির প্রতিমাগুলো ভেঙেছিল দুর্বৃত্তরা। দেশের বাইরের খবর। ভারতে গত 2 দিনে আবারও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা, তবে কমেছে মৃত্যু। দেশটিতে 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছে 1,34,154 জন আর মারা গেছে 2,887 জন। চলতি বছরের মধ্যে ভারতে তৈরি দ্বিতীয় করোনার টিকা বাজারে আনতে এরই মধ্যে উৎপাদক প্রতিষ্ঠান বায়োলজিক্যাল এর কাছে 30 কোটি ডোজ চেয়েছে সরকার। এজন্য অগ্রিম দেওয়া হচ্ছে 1500 কোটি টাকা। কোভ্যাক্স প্রকল্পের আওতায় নিম্ন আয়ের দেশগুলোতে ভ্যাকসিন বিতরণের জন্য আরও $240 কোটি তহবিল বরাদ্দ দিয়েছে বিভিন্ন দেশ। খেলার খবর। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কাতারের দোহায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। বিশ্বকাপ বাছাইয়ের এই গ্রুপে আছে বাংলাদেশ দল, তাদের সাথে আফগানিস্তান ছাড়াও আছে কাতার, ভারত আর ওমান। 5 দলের মধ্যে পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান সবার নিচে। আফগানদের হোম ভেন্যু তাজিকিস্তানের দুশানবেতে তাদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে 1-0 গোলে হেরেছিল তারা। তবে করোনার কারণে ফিরতি লেগের ম্যাচটি ঘরের মাটিতে খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। সেই সাথে ইনজুরি আর করোনার থাবায় নিয়মিত সদস্যদের বেশ কয়েকজনকে পাচ্ছেন না কোচ জেমিডে। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংসদে 6,03,681 কোটি টাকার বাজেট উপস্থাপন, জীবিকাকে প্রাধান্য দেওয়ার দাবি। করোনা মোকাবেলায় বাজেটে 10,000 কোটি টাকার থোক বরাদ্দ, বেশি গুরুত্ব পাবে টিকাদান। দেশে করোনায় আরও 30 জনের মৃত্যু। শনিবার থেকে সাতক্ষীরায় 7 দিনের বিশেষ লকডাউন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানা।